আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা, সুনামগঞ্জ ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি যে এলাকাতে আছেন, আমরা জানি যে একটু বৃষ্টি হলেই রাজধানীর সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয় মিরপুর এলাকাতে। সেখানকার চিত্র এখন কি দেখছেন আপনি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, এই ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৬০ মিলিমিটার বৃষ্টি রাজধানীর জন্য খুব বেশি বৃষ্টি নয়, কিন্তু এই বৃষ্টিতেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন যে এলাকার অলি গলি এবং সড়ক কিন্তু আসলে তলিয়ে গেছে। আমি যদি এই মুহূর্তে মিরপুরে আছি, মিরপুরের কথা যদি বলি, যে মিরপুর ১ নম্বরের যে চাইনিজ যে এলাকাটি, সেই এলাকাটির যে দুই পাশেই কিন্তু আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে মিরপুরের যে চিড়িয়াখানার যে সড়ক আছে, সেই চিড়িয়াখানার সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মিরপুর ২ নম্বরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মিরপুরের যে কালশি, সেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। শেওড়াপাড়া, কাজীপাড়াতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ বিভিন্ন এলাকাতেই এই যে সকাল থেকে যে মুষলধারে যে বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি যে বৃষ্টিপাত হচ্ছে, এতে জলাবদ্ধতার যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু আসলে নগরবাসীকে পার করতে হচ্ছে। আজকে ছুটির দিন, অনেক বেশি মানুষের যাতায়াত নেই, কিন্তু ছুটির দিনেও অনেকে আসলে প্রয়োজনে বের হন, অনেকে ঘুরতে বের হন। তো সকাল থেকে কিন্তু আসলে সেই জায়গাটিতে কিন্তু আসলে ভাটা পড়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে অনেক যানবাহন সেগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। পায়াচালিত যেসব রিক্সাগুলো আছে তাদেরকেও কিন্তু আসলে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং অনেককে আমরা দেখেছি যে যানবাহন না পেয়ে এই যে জলাবদ্ধতার যে পানি জমে গেছে, নোংরা পানি, সেই নোংরা পানির মধ্যে দিয়ে পায়ে হেঁটে কিন্তু আসলে তাদেরকে চলাচল করতে হচ্ছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আসলে বারবার এই জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের কথা তারা বলে থাকেন। যে বৃষ্টিতে অর্থাৎ সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বলে থাকে যে ৩০০ মিলিমিটার পর্যন্ত যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সড়কে খুব একটা জলাবদ্ধতা হবে না, কিন্তু আমরা আসলে আজকে যেটি আসলে দেখতে পাচ্ছি যে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতেই কিন্তু আসলে এইখানে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই বলা হয় যে জলাবদ্ধতা যখন তৈরি হবে বা ভারী বৃষ্টি যখন হবে, তখনই তাদের কুইক রেসপন্স টিম মাঠে কাজ করবে এবং জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই যে জলাবদ্ধতার যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, সেই উদ্যোগটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো যে কারণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে চরমে পৌঁছেছে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত এই যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এই এলাকায় পানি তারা অপসারণ করে ফেলবে। তবে সারাদিন যদি দিনভর যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে জলাবদ্ধতার ভোগান্তি এই রাজধানীতে আরও অনেক বেশি বাড়বে বলে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে তারা সেটি ধারণা করছেন এবং অনেকে বলছেন যে যে কালভার্টগুলো আছে, যে খালগুলো আছে, যে লেকগুলো আছে, সেগুলো অপরিষ্কার থাকার কারণে, ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে এই জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। তো আমার কাছে মিরপুর থেকে জলাবদ্ধতার এটি ছিল এখনকার সবশেষ। বৃষ্টি ও বন্যার সবশেষ খবর জানতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, শুনছিলেন যে ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং ৩ ঘন্টায় বেশ বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের চিত্র কি? সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কেমন, আর বন্যার যে চিত্র সেই চিত্র একটু জানাবেন। দেখুন, গতকালকে সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আজকে সকাল ৬টা পর্যন্ত সুনামগঞ্জে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে ভারতের চেরাপুঞ্জিতে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই সব আবাসিক এলাকা ইতিমধ্যে পানি প্রবেশ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের তেগরিয়া আবাসিক এলাকা। এই আবাসিক এলাকা প্রায় প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু এই মুহূর্তে পানি। পৌর শহরের
পশ্চিম হাজিপাড়া, বড়পাড়া, মল্লিকপুর, ওয়েস্টখালী সব এলাকা কিন্তু পানি প্রবেশ করছে। অন্যদিকে যদি আমি বলি, সুনামগঞ্জ থেকে তাহিরপুর যে সড়ক রয়েছে, সে উপজেলা সড়ক, সেই সড়কটি ঢলের পানিতে তলিয়ে যাওয়ার ফলে পুরোপুরি যান চলাচল বিচ্ছিন্ন আছে। এছাড়াও সুনামগঞ্জের আরো বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়কে পানি নিমজ্জিত হয়ে যাওয়া কিন্তু যান চলাচল কিছুটা বিঘ্ন করছে। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, গত 2 দফা বন্যায় কিন্তু সুনামগঞ্জের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল, অর্থাৎ সুনামগঞ্জের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল প্রায় 22,000। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে 2 দফা বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পুনর্বাসনের জন্য তারা চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে যেহেতু আরেকটা বন্যা চলে এসেছে, তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের পানি আরো বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হবে এবং সুরমার পানি আরো বৃদ্ধি পাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। বৃষ্টিপাতের আরো খবর জানতে আমরা এখন চলে যাব কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, আমরা জানি যে ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন এলাকাতে, ঢাকাতেও হয়েছে। কক্সবাজারে ভারী বৃষ্টির মধ্যে আবার পাহাড় ধসের ঘটনাও আছে। আজকে আসলে কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ কেমন, আর পাহাড় ধসের আর কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, গত 3 দিন চেয়ে আজকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম। গত পরশুদিন আমরা দেখেছি একেবারেই ঘর থেকে বের না হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এখানে। এবং গতকালকে আমরা দেখেছি কক্সবাজারে শুধু পৌর শহর নয়, বিভিন্ন এলাকায় যে একেবারে হাঁটু পর্যন্ত পানি ঢুকেছে ঘরের মধ্যে। আমি এখন যে সড়কে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কক্সবাজারের শহরের পাশে কুরুশকুল। এটি একটি সড়ক রয়েছে, সড়কের পিছনে আমি একটু দেখাতে চাই আপনাকে। এখানে যে পানি দেখতে পাচ্ছেন, গতকালকে সেই পানি আসলে এই জায়গা থেকে একেবারে রাস্তা পর্যন্ত চলে এসেছিল। শুধু এই এলাকা নয়, কক্সবাজার শহরের যে পার্শ্ববর্তী যতগুলো ইউনিয়ন আছে, সে সকল ইউনিয়নের চিত্রটাও কিন্তু একই রকম। এবং যে গতকালকে যখন ভারী বৃষ্টিপাত হয়, তখন পাহাড় ধসের একটি আশঙ্কা থাকে, এবং সে আশঙ্কা থেকে বারবারই জেলা প্রশাসন এবং এখানকার পৌরসভার পক্ষ থেকে পাহাড়ে চড়ায় এবং যারা পাহাড়ের নিচে বসবাস করছে তাদেরকে নিরাপদে আশ্রয়ে চলে যাওয়ার জন্য বারবার বলা হয়ে থাকে। গতকালকে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় 4 জন মারা গেছে, তার মধ্যে 2 জন শিশু এবং 2 জন নারী রয়েছে। তা এখনো পর্যন্ত যারা পাহাড়ের ঝুঁকিতে আছে তাদেরকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, এবং অনেকে আমরা দেখেছি পাহাড় অর্থাৎ নিজ ঘর ছেড়ে তারা অন্যত্র যেতে চান না। তো সেই প্রেক্ষিতে এখানকার জেলা প্রশাসনের টিম খুব কঠোরভাবে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কক্সবাজার পৌরসভায় 13টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে, আমি সকাল থেকে ঘুরে দেখেছি একটি আশ্রয় কেন্দ্রে কোনো মানুষ সেখানে নেই। তবে এখন কিছুটা পানি নেমে যাওয়ার কারণে মানুষ তারা ঘরে ফিরতে শুরু করেছে, তবে মানুষের মধ্যে যে দুর্ভোগ সেটি এখনো পর্যন্ত রয়ে গেছে। তবে সবশেষ হচ্ছে, এই যে ভারী বৃষ্টিপাতের কারণে এখানে পর্যটক যারা কক্সবাজারে যারা বেড়াতে আসছেন, তাদেরও আসলে অনেকটা ভোগান্তি। তারা হোটেল কক্ষ ছেড়ে অন্য কোথাও আসলে ওইভাবে যেতে পারছে না। বৃষ্টি ও বন্যার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।